বাবু লেখাপড়া শিখে কত বিদ্বান হয়ে আসবে, কত বড় চাকরি করবে। তা বলি, তখন মনে থাকবে তো খুড়িমার কথা? খুব মনে থাকবে। আমি আমি ভুলবো না খুড়িমা। সত্যি বলছিস? ভুলবি নে? কখনো ভুলবি নে বাবু? তা এখন কি করবে কি? হ্যাঁ বলি, এর তো একটা বিহিত করতে হয় নাকি? পরেশের বউ সম্বন্ধে এমন হয়ে উঠেছে যে আর কান পাতা যায় না। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প খুড়িমা। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প খুড়িমা। খুব বর্ষা নামিয়াছে, দিন রাত টিপ টিপ বৃষ্টি। আমি চণ্ডী মণ্ডপের দাওয়ায় বসিয়া অঙ্ক কষিতেছি। বেলা প্রায় দুপুর হইতে চলিল। বর্ষা বাদল না হইলে বিনোদ মাস্টারের কাছে ছুটি পাওয়া যাইত। কিন্তু কি বাদলাই যে নামিয়াছে আজ 3 দিন ধরিয়া আমার ভাগ্যে। এমন সময় কোথা হইতে একটা ময়লা কাপড় পরা লোক আসিয়া চণ্ডী মণ্ডপের সামনের উঠোনে দাঁড়াইল এবং আমার দিকে চাহিয়া ঠিক করিয়া হাসিল। আজও মনে আছে, লোকটার গায়ে একটা ময়লা চিটচিট কামিজ, খালি পা, রুক্ষ চুল। বয়স বুঝিবার কোনো উপায় নেই, অন্তত আমার পক্ষে। আমি লোকটাকে আর কখনো দেখি নাই, কারণ বাবা মা এখানে থাকিলেও দিদিমা আমায় ছাড়িয়া থাকিতে পারেন না বলিয়া এতদিন ছিলাম মামার বাড়িতেই। এই গ্রামে আমি আসিয়াছি বেশি দিন নয়। যখন চলিয়া গিয়াছিলাম তখন আমার বয়স মাত্র 6 বছর। বিনোদ মাস্টার বলিল, কি পরেশ, কি খবর কি? হ্যাঁ? লোকটা উঠোনে দাঁড়াইয়া বৃষ্টিতে ভিজিতেছে দেখিয়া বলিতে গেলাম, আসুন না ওপরে। কিন্তু বিনোদ মাস্টার আমার কথায় বাধা দিয়া বলিল, কি চাই পরেশ? লোকটা আর একবার কেমন যেন এক ধরনের হাসিল। এই প্রশ্নের উত্তরে যে ধরনের হাসা উচিত ছিল ঠিক তেমন নয়, যেন নিজের প্রশংসা শুনিয়া বিনীত ও লাজুক হাসি হাসিতেছে। ছেলে মানুষ হইলেও বুঝলাম যে হাসিটা কেমন যেন অসংলগ্ন ধরনের। তারপর সে বলিল, খিদে পেয়েছে। আমার জ্যাঠতুতো ভাই শীতল বাড়ির ভিতর হইতে চণ্ডী মণ্ডপে আসিয়া উঠোনের দিকে চাহিয়া বলিয়া উঠিল, এই যে পরেশ কাকা, কোত্থেকে? কোথায় ছিলেন কোথায় এতদিন? লোকটি উত্তরে শুধু বলিল, খিদে পেয়েছে। শীতল বাড়ির মধ্যে ঢুকিয়া এক বাটি মুড়ি আনিয়া লোকটার কোচার কাপড়ে ঢালিয়া দিল। আমি অবাক হইয়া ভাবিতেছি যে লোকটা কি, এবং এত সম্মানসূচক সম্বোধন করিতেছে শীতলদা, অথচ বসিতে বলিতেছে নাই বা কেন? এমন সময় লোকটা একটা কাণ্ড করিয়া বসিল। শীতলদার দেওয়া মুড়ির এক গাল মাত্র খাইয়া বাকিগুলি একবার রাইট অ্যাবাউট টার্ন করিয়া ঘুরাইয়া উঠোনময় কাদার উপর ছড়াইয়া ফেলিল, আর সঙ্গে সঙ্গে কি একটা দুর্বোধ্য ছড়া উচ্চারণ করিল গান করার মতো সুরে। গুগলি ঝিনুক ঝা, খোদার চাল গামছায় বাদি, গুগলি ঝিনুক ঝা, গুগলি ঝিনুক ঝা,
গুগলি ঝিনুক, গুগলি ঝিনুক, গুগলি ঝিনুক যা। তখনও সে ঘুরপাক খাইতেছে ও ছড়া বলিতেছে। এমন সময় আমার জ্যাঠামশাই দুর্লভ রায়, তিনি অত্যন্ত রাশভারী ও কড়া মেজাজের লোক। বাড়ির ভিতর হইতে চণ্ডী মণ্ডপের পাশে উঠোন হইতে অন্দরে যাইবার দরজায় দাঁড়াইয়া তিনি হাঁক দিয়া বলিলেন, কে চেঁচামেচি করে কে দুপুরবেলা? ও পাগলাটা, হ্যাঁ? মুড়িগুলো নিলে তবে ওরকম করে ফেললে যে বড়, বদমাইশি করবার আর জায়গা পাওনি, হ্যাঁ? বলিয়া তিনি আসিয়া লোকটার গালে ঠাস ঠাস করিয়া কয়েকখানা চড় মারিলেন। পরে তাহাকে সজোরে একটা ধাক্কা দিয়া বলিলেন, বেরো বলি, বেরো এখান থেকে। আর কোনোদিন দরজায় ঢুকেছ তো মেয়েরে একেবারে তোমার হাড় গুঁড়ো করব। আমার বলিষ্ঠ জ্যাঠামশায়ের ধাক্কার বেগে রোগা ও পাতলা লোকটা খানিক দূরে ছিটকাইয়া গিয়া কাদার পিছল উঠোনের উপর পড়িয়া যাইতে যাইতে বাঁচিয়া গেল এবং একটু সামলাইয়া লইয়া দাঁড়াইয়া মাটিতে একবার থুতু ফেলিল, রক্তে রাঙা। ইতিমধ্যে মজা দেখিতে আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা উঠোনের দরজায় জড়ো হইয়াছিল। লোকটা ধাক্কা খাইয়া ছিটকাইয়া পড়িতেই তাহারা একেবারে খিলখিল করিয়া হাসিয়া উঠিল। লোকটার উপর সহানুভূতিতে আমার মন গলিয়া গেল। পরেশ কাকার সহিত এইভাবেই আমার প্রথম পরিচয়। ক্রমে জানিলাম পরেশ কাকা এই গায়েরই মুখুজ্জে বাড়ির ছেলে। পশ্চিমে কোথায় যেন চাকরি করিত, বয়স বেশি নয়, এই মাত্র 25। হঠাৎ আজ 2 বছর হল তার মাথা খারাপ হওয়ার দরুন চাকুরি ছাড়িয়া আসিয়া পথে পথে সে পাগলামি করিয়া ঘুরিতেছে। তাহাকে দেখিবার কেহ নাই। সে যে বাড়ির ছেলে তাহাদের সকলেই বিদেশে কাজকর্ম করে, এখানে কেহ থাকে না। উন্মাদ ভাইকে বাসায় লইয়া যাইবার গরজও কেহ এই পর্যন্ত দেখায় নাই। পাগল পরের বাড়িতে ভাত চাহিয়া খায়, সব দিন লোকে দেয়ও না, মাঝে মাঝে মারধরও খায়। একদিন নদীর ধারে পাখির ছানা খুঁজিতে গিয়াছি, একাই। আমায় একজন সন্ধান দিয়াছিল গাং শালিকের অনেক বাসা গাঙের উঁচু পাড়ে দেখা যায়, কিন্তু অনেক খুঁজিয়াও পাইলাম না। সন্ধ্যা হয় হয়, রোদ আর গাছের উপরেও দেখা যায় না। নদীর পাড়ে ঘন ছায়া নামিয়াছে। বাড়ি ফিরিতে যাইব, হঠাৎ দেখি নদীর ধারে চটকাতলার শ্মশানে গ্রামের প্রহ্লাদ কলুর বউ যে ছোট্ট টিনের চালাখানা তৈরি করিয়া দিয়াছে, তাহারই মধ্যে কে যেন বসিয়া আছে। ভয় হইল, ভূত নয় তো? একটু আগাইয়া গিয়া ভালো করিয়া দেখি, না, ভূত নয়, পরেশ কাকা। ঘরের মেঝেতে শ্মশানের পরিত্যক্ত একখানা জীর্ণ মাদুর পাতিয়া চুপ করিয়া বসিয়া আছে। আমাকে দেখিয়া বলিল, হে 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 হে, পয়সা আছে। পরেশ কাকাকে ভয় করিয়া সবাই এড়াইয়া চলে, কিন্তু আমি সাহস করিয়া কাছে গেলাম। আমি জানি পরেশ কাকা এ পর্যন্ত মার খাইয়াছে, কিন্তু মারে নাই কাহাকেও। আহা, পরেশ কাকার পিঠে একটা দগদগে ঘা, ঘায়ে মাছি বসিতেছে। পাশে একটা মালসায় কতগুলি ডাল ভাত, তাহাতেও মাছি বসিতেছে। ডাকিলাম, এই জঙ্গলের মধ্যে বসে আছেন কেন কাকা? আসবেন আমাদের বাড়ি, আসুন না, শ্মশানে না থেকে। পরেশ কাকা বলিল, আরে দূর, শ্মশান বুঝি? হ্যাঁ, এ তো আমার বৈঠকখানা। ওদিকে বাড়ি রয়েছে যে, দোমহলা বাড়ি, 2000 টাকা জমা রেখেছি দাদার কাছে। বৌদিদের সঙ্গে ঝগড়া হয়েছে কিনা, তাই দিচ্ছে না। ঝগড়া মিটে গেলেই দিয়ে দেবে। 5 বছর চাকরি করে টাকা জমায়নি ভেবেছিস? হ্যাঁ? কত করিয়া খোসামত করিলাম, পরেশ কাকা মরার মাদুর ছাড়িয়া কিছুতেই উঠিল না। ইহার কিছুদিন পরে শুনিলাম পরেশ কাকার মামারা আসিয়া
তাহাকে হুগলি লইয়া গিয়াছে। দুই বৎসর পরে আমার উপনয়নের দিন ভোজে পরেশ কাকাকে ব্রাহ্মণদের পংক্তিতে পরিবেশন করিতে দেখিলাম। শুনিলাম তাহার রোগ সম্পূর্ণ সারিয়া গিয়াছে। তাহার মামারা অনেক ডাক্তার কবিরাজ দেখাইয়াছিল এবং অনেক পয়সা করিও খরচ করিয়াছিল। কি সুন্দর চেহারা হইয়াছে পরেশ কাকার! পরেশ কাকা যে এত সুপুরুষ, পাগল অবস্থায় ছেঁড়া ন্যাকড়া পরনে গায়ে কাদা ধুলো মাখিয়া বেড়াইত বলিয়াই আমি তাহা বুঝিতে পারি নাই। বলিষ্ঠ এক হারা গরম, রং টকটকে গৌরবর্ণ, মুখশ্রী সুন্দর, দেখিয়া আমি খুশি হইলাম। কিছুদিন পরে ঘটা করিয়া পরেশ কাকার বিবাহ হইল। শুনিলাম নববধূ কলিকাতার কোনো অবস্থাপন্ন গৃহস্থ বাড়ির মেয়ে। বৈকালে খুব ঝড় বৃষ্টি হওয়ার দরুন বরবধূর পৌঁছিতে প্রায় এক প্রহর রাত্রি হইয়া গেল। আলো জ্বালিয়া বরণ হইল। অ্যাসিটিলিন গ্যাসের আলোতে আমরা নববধূর মুখ দেখিয়া অবাক হইয়া গেলাম। এসব অঞ্চলে এমন সুন্দরী মেয়ে কখনো দেখি নাই। সকলে এক বাক্যে বলিল যে বউ না পরী। পরেশের বহু জন্মের ভাগ্যে এমন বউ মিলিয়াছে। বিবাহের কিছুদিন পর পরেশ কাকার বউ বাড়ি চলিয়া গেলেন। মাস দুই পরে আবার আসিলেন। সকালে পরেশ কাকাদের বাড়ি বেড়াইতে গেলাম। তাহাদের বাড়ির সকলে তখন কি একটা ছুটিতে বাড়ি আসিয়াছেন। অনেকেই আমার বয়সী ছেলে মেয়ে। নতুন খুড়িমা বারান্দায় বসিয়া কুটনো কুটিতেছেন। জরিপার শাড়ি তাহার পরনে। আমাদের স্কুলে সরস্বতী প্রতিমা গড়ানো হয়েছিল এবার, ঠিক যেন সেই প্রতিমার মতো মুখশ্রী। আমরা সামনের উঠোনে ছুটাছুটি করিয়া খেলা করিতেছিলাম। পরেশ কাকার বউ ওখানে বসিয়া থাকাতে সেদিন আমার যেন উৎসাহ একেবারে দ্বিগুণ বাড়িয়া গেল। ইচ্ছা হইল কত কি অসম্ভব কাজ করিয়া খুড়িমাকে খুশি করি। সে কি লম্ফঝম্প, কি দৌড়াদৌড়ি, কি চেঁচামেচি শুরু করিয়া দিলাম। হঠাৎ গায়ে যেন 10 জনের বল আসিল। এমন সময় শুনিলাম পরেশ কাকার বউ বাড়ির ছেলে নেপালকে ডাকিয়া বলিতেছেন, নেপাল, ওই ছেলেটি কে রে? বেশ চোখ দুটি। নেপাল বলিল, ও পাড়ার গাঙ্গুলি বাড়ির ছেলে বাবু। পরেশ কাকার বউ বলিলেন, ও তা ডাক না ওকে। আনন্দে আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ করিতে লাগিল। মুখ আগেই রোদে ছুটাছুটিতে রাঙা হইয়াছিল, এখন তা আরো রাঙা হইয়া উঠিল লজ্জায়। অথচ কিসের যে লজ্জা! গিয়া আমি প্রথমেই একটি প্রণাম করিলাম। পরেশ কাকার বউ বলিলেন, তোমার নাম কি বাবু? তা ভালো নাম কি? লজ্জা ও সংকোচের হাসি হাসিয়া বলিলাম, বাণীব্রত। তিনি বলিলেন, বাহ, বেশ সুন্দর নাম তো। যেমন সুন্দর দেখতে তেমনই নাম। তা পড়ো তো? বেশ বেশ, এখানে এসো খেলা করতে রোজ। কেমন, আসবে তো? সে রাত্রে আনন্দে আমার বোধহয় ভালো করিয়া ঘুম হয় নাই। যেন কোন স্বর্গের দেবী কি রূপকথার রাজকুমারী যাচিয়া আমার সঙ্গে ভাব করিয়াছেন। অমন রূপ কি মানুষের হয়? ইহার পরদিন হইতে পরেশ কাকাদের বাড়ি আমি রোজ যাইতে আরম্ভ করিলাম। দিন নাই, দুপুর নাই, সকাল নাই, কি ভাবই যে হইয়া গেল খুড়িমার সঙ্গে। আমার বয়স তখন 12। খুড়িমার কত বয়স তা বুঝিতাম না, তবে এখন মনে হয় তার বয়স ছিল 18-19। বিবাহের পর বৎসর গ্রামে খবর আসিল পরেশ কাকা বিদেশে চাকরি স্থলে আবার পাগল হইয়া গিয়াছেন। খুড়িমা তখন মাস 2 হইল বাপের বাড়ি। পাগল হইবার সংবাদ শুনিয়া বাপের সঙ্গে তিনি স্বামীর কর্মস্থলে গিয়াছিলেন, কিন্তু গিয়া দেখেন পরেশ কাকাকে পাগলাগারদে পাঠানো হইয়াছে। খুড়িমার সঙ্গে তার দেখা হয় নাই। খুড়িমার বাবা মেয়েকে
পাগলা গারদে লইয়া গিয়া জামাইয়ের সঙ্গে দেখা করাইয়া দিবার কোনো আগ্রহ প্রকাশ করেন নাই। সব ব্যাপার মিটিয়া গেলে তিনি মেয়েকে লইয়া ফিরিলেন। পরেশ কাকার বড় ভাতৃবধূ তখন ছেলে মেয়ে লইয়া গ্রামের বাড়িতেই ছিলেন। তিনি পত্র লিখিয়া পরেশ কাকার বউকে মাস 2 পরে আনাইলেন। খুড়িমার আসিবার সংবাদ পাইয়া সকালে উঠিয়াই ছুটিয়া দেখা করিতে গেলাম। তার মুখে ও চেহারায় দুঃখের কোনো চিহ্ন দেখিলাম না। ঠিক তেমনি হাসি হাসি মুখ, মুখশ্রী তেমনি সুকুমার, বিদ্যুতের মতো রং এতটুকু ম্লান হয় নাই। কি স্নেহ ও আদরের দৃষ্টি তার চোখে! আমি পায়ের ধুলো লইয়া প্রণাম করিতেই তিনি আমার চিবুকে হাত দিয়া হাসি মুখে বলিলেন, এই যে বাবু, কেমন আছো? তা একটু রোগা দেখছি যে তোমায়। আমি উত্তরে হাসিয়া খুড়িমার সামনে মেঝের উপর বসিয়া পড়িলাম। বলিলাম, আপনি ভালো ছিলেন খুড়িমা? খুড়িমা বলিলেন, আমার আর ভালো থাকা থাকি, তুমিও যেমন বাবু। পরেশ কাকা পাগল হইয়াছেন সে কথা ভাবিয়া খুড়িমার জন্য আমার দুঃখ হইল। আহা, অভাগিনী খুড়িমা! খুড়িমা বলিলেন, কাছে সরে এসে বসো বাবু, বাবু আমাকে বড় ভালোবাসো না? ঘাড় নাড়িয়া স্বীকার করিলাম যে খুব ভালোবাসি। খুড়িমা বলিলেন, আমিও কলকাতায় থাকতে বাবুর কথা বড় ভাবি। বাবু, এ গায়ে তোমার মতো ভালোবাসে না কেউ আমায়, বুঝলে? লজ্জায় রাঙা হইয়া হাসি মুখে চুপ করিয়া থাকিলাম। 13 বছরের ছেলে, কি কথাই বা জানি। কলকাতা দেখেছ বাবু? না তো খুড়িমা, কে নিয়ে যাবে? আচ্ছা, এবার যখন আমি যাব এখান থেকে, তখন তোমায় সঙ্গে করে নিয়ে যাব। বেশ, আমাদের বাড়ি গিয়ে থাকবে। কেমন তো? আমি বলিলাম, কবে যাবেন খুড়িমা? শ্রাবণ মাসে? না না, এখন কিছুদিন থাকুন এখানে, যাবেন না এখন। কেন বলো তো? হাসিয়া তাহার মুখের দিকে না চাহিয়াই বলিলাম, আপনি থাকলে বেশ লাগে। নতুন বামুন হইয়াছি, তখনও একাদশী ছাড়ি নাই, যদিও 1 বছরের বেশি উপনয়ন হইয়া গিয়াছে। প্রত্যেক একাদশীতে খুড়িমা আমায় নিমন্ত্রণ করিয়া খাওয়াইতেন। নিজের হাতে আমার জন্য খাবার করিয়া রাখেন। কোনোদিন মোহন ভোগ, কোনোদিন নিমকি কি কচুরি। বৈকালে বেড়াইতে গেলে কাছে বসিয়া যত্ন করিয়া তিনি আমায় খাইতে দেন। অনেক রকম ব্রত করিতেন, তার ব্রতের বামুন ছিলাম আমি। পৈতে ও পয়সা কত জমা হইয়া গেল আমার টিনের ছোট বাক্সটাতে। আমিও অবসর পাইলেই খুড়িমার কাছে ছুটিয়া যাইতাম। ছাতের কোণে বসিয়া কত আবোল তাবোল বকিতাম তার সঙ্গে, বই পড়িয়া শোনাইতাম। খুড়িমা বেশ ভালোই লেখাপড়া জানিতেন, কিন্তু বলিতেন, বাবু তুই পড়ে শোনা দেখি, ভারী ভালো লাগে তোর মুখে বই পড়া শুনতে, তোর গলায় ভারী মিষ্টি সুর আছে। আমাদের গ্রামে সেবার নিমাই সন্ন্যাস পালা হইয়াছিল বারোয়ারিতে। পালাটার মধ্যে বিষ্ণুপ্রিয়ার একটা গান চমৎকার লাগিয়াছিল বলিয়া শিখিয়া লইয়াছিলাম এবং বেশ ভালোই গাহিতে পারিতাম। গানটা হইল, নয়নে কখনো হেরিব না নাথ, দেখা হবে মনে মনে, আমার নিশিত স্বপনে এসো, এসো তন্দ্রা আবরণে। খুড়িমা প্রায়ই আমায় বলিতেন, বাবু সেই গানটা একবার গাও তো। গ্রামের লোকে অনেকেই কিন্তু খুড়িমাকে দেখিতে পারিত না। আমার কানেও এরকম কথা গিয়াছে। একবার রায়বাড়ির বড় গিন্নিকে বলিতে শুনিলাম, কি জানি বাপু, ওসব হলো কলকাতার কাণ্ড। বলি স্বামী যার পাগলা গারদে, তার আবার অত চুল বাঁধার ঘটাই বা কিসে, আর অত পাতা কাটার বহরই বা কিসের? হ্যাঁ, এত হাসি খুশি বা আসে কোত্থেকে বলো দেখি? কি যে ঢং আর কি যে শাড়ির রং! না বাপু, আমার তো ভালো লাগে না। তবে
আমরা আবার সেকেলে বুড়ো হাবরা কিনা, বলি কলকাতার ফেসিয়ান তো আর আমরা জানিনি। এরকম কথা আমি আগেও শুনিয়াছি অন্য অন্য লোকের মুখে। মনে হইতো তাহাদের নাকে একেবারে ঘুষি লাগাইয়া দিই, তাহাদের সঙ্গে ঝগড়া করি, তাহাদের বলি যে না, তোমরা জানো না, তোমাদের মিথ্যে কথা, তোমাদের অনেকের চেয়ে আমার খুড়িমা অনেক ভালো, খুব ভালো। কিন্তু যাহারা বলেন তাহারা গ্রাম সম্পর্কে আমার গুরুজন, বয়স অনেক বেশি, কাজেই চুপ করিয়াই থাকিতাম। তাহার চেহারা মুখশ্রী এতকাল পরে আমার খুব স্পষ্ট যে মনে আছে তা নয়, কেবল একদিনের তার অপূর্ব কৌতুকোজ্জ্বল হাসি মুখ গভীরভাবে আমার মনে ছাপ দিয়াছিল। যখন সে মুখ আমার মনে পড়ে, তখন একটি 19-20 বছরের কৌতুকপ্রিয়া হাস্যমুখী সুন্দরী তরুণীকে চোখের সামনে স্পষ্ট দেখিতে পাই। সেবার আমাদের গ্রামে কোথা হইতে একদল পঙ্গপাল আসিয়াছিল। গাছপালা, বাঁশবন, সজনে গাছ, ঝোপঝাপ পঙ্গপালে একেবারে ছাইয়া ফেলিল। খুড়িমা আর আমি ছাতে দাঁড়াইয়া এ দৃশ্য দেখিতেছিলাম। দুজনের কেহই আর যে কখনো পঙ্গপাল দেখি নাই তাহা বলাই বাহুল্য। হঠাৎ খুড়িমা বিস্ময়ে ও কৌতুকে আঙুল দেখাইয়া আমায় বলিলেন, ও বাবু, দেখ দেখ, রায়দের নিম গাছে একটা পাতাও রাখেনি, শুধু গুড়ি আর ডাল। এমন কাণ্ড তো কখনো দেখিনি। ও মা গো! বলিয়াই কৌতুকে ও আনন্দে একেবারে বালিকার মতো খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন। তার এই হাসি মুখটি আমার মনে আছে। বর্ষা কাটিয়া শরৎ পড়িল। আমাদের নদীর দুধারে কাশফুল ফুটিয়া আলো করিল। আকাশ নীল, লঘু শুভ্র মেঘখণ্ড বাদাম বনির চরের দিক হইতে উড়িয়া আসে। আমাদের সায়রের ঘাটের উপর দিয়া, গিরিশ জ্যাঠাদের বড় আম গাছের উপর দিয়া, শুভ্র রত্নপুরের মাঠের দিকে কোথায় যে উড়িয়া যায়। বড় বড় মহাজনী কিস্তি নদী বাহিয়া যাতায়াত শুরু করিয়াছে। কয়ালরা ধান মাপিতে দিনরাত বড় ব্যস্ত। খুড়িমা আমাদের গ্রামেই রহিয়া গেলেন। পরেশ কাকাও পাগলাগারদ হইতে বাহির হইলেন না। খুড়িমাদের বাড়ি তার ননদের এক দেওর আসিল পুজোর সময়। নাম শান্তিরাম, বয়স 24-25। দেখিতে চেহারাটা ভালোই। অল্প দিনের জন্য এখানে বেড়াইতে আসিয়া কেন যে কুটুম্ব বাড়ি ছাড়িয়া আর নড়িতে চায় না, বা যাইলেও অল্প দিনের মধ্যেই ফিরিয়া আসিয়া আবার কিছুকাল কাটাইয়া যায়, ইহার কারণ আমি কিছু বলিতে পারিব না। কেবল ইহা শুনিলাম যে গ্রামে তার নামের সঙ্গে খুড়িমার নাম জড়াইয়া একটা কুকথা লোকে রটনা করিতেছে। একদিন দুপুরের পরে খুড়িমাদের বাড়ি গিয়াছি। পিছনের রোয়াকে পেঁপেতলার জালনার ধারে খুড়িমা বসিয়া আছেন। শান্তিরাম বাহিরের রোয়াকে দাঁড়াইয়া জালনার গারদ ধরিয়া খুড়িমার সঙ্গে আস্তে আস্তে এক মনে কি যেন কথা বলিতেছে। আমাকে দেখিয়া সে বিরক্তির সুরে বলিল, কি বাবু, বলি দুপুর বেলায় বেড়ানো কি? হ্যাঁ, পড়াশুনো করোগে না? যাও যাও এখান থেকে। আমি শান্তিরামের কাছে যাই নাই, গিয়াছি খুড়িমার কাছে। কিন্তু আমার দুঃখ হইল যে খুড়িমা ইহার প্রতিবাদে একটি কথাও বলিলেন না। আমি তখনই তাহাদের বাড়ি হইতে চলিয়া আসিলাম। ভয়ানক অভিমান হইল খুড়িমার উপর। তার কি একটা কথাও বলা উচিত ছিল না? ইহার পর খুড়িমাদের বাড়ি যাওয়া একেবারে বন্ধ না করিলেও বেশ কমাইয়া দিলাম। খুড়িমাকে আর তেমন করিয়া পাই না। শান্তিরাম আজকাল দেখি সময় নাই অসময় নাই ছাতে কি সিঁড়ির ঘরে বসিয়া খুড়িমার সহিত গল্প করিতেছে। আমার যাওয়াটা সে যেন তেমন পছন্দ করে না। আর খুড়িমাও যেন শান্তিরামের কথার উপর কোনো কথা জোর করিয়া বলিতে পারেন না। খুড়িমার নামে পাড়ায় পাড়ায় যে কথা রটনা হইতেছে তাহা আমার কানে প্রতিদিনই যায়।
লক্ষ্য করিলাম খুড়িমার উপর আমার ইহার জন্য কোনোই রাগ নাই, যত রাগ সব শান্তিরামের উপর। সে দেখিতে ফর্সা, বেশ শহুরে ধরনের, গোছালো কথাবার্তাও কয় বটে, শৌখিন সাজ পোশাকও করে বটে, কিন্তু হয়তো তাহার ফিটফাট সাজগোজের তরুণী হোক, কিংবা তাহার শহুরে অঞ্চলের বুলির জন্যই হোক, কিংবা তাহার ঘন ঘন বাটসাই খাওয়ার দরুণী হোক, লোকটাকে প্রথম দিন হইতেই আমি কেমন যেন পছন্দ করি নাই। কেন যেন মনে হইয়াছিল যে এ লোক ভালো না। একদিন চৌধুরীদের পুকুর ঘাটে বাঁধানো রানায় সর্বচৌধুরী ও কালিমায় বাড়ুজ্যে কি যেন কথা বলিতেছিল। আমি পুঁটি মাছ মারা ছিপ হাতে মাছ ধরিতে গিয়াছি। আমায় দেখিয়া উহারা কথা বন্ধ করিলেন। আমি বাঁধানো ঘাটে নামিয়া মাছ ধরিতে বসিলাম। সর্বচৌধুরী বলিল, তাই তো, বলি ছোড়াটা যে আবার এখন এখানে। কালিময় জ্যাঠা বলিলেন, আরে বলো বলো, ও ছেলে মানুষ, ও কিছু বোঝে না। সর্বচৌধুরী বলিলেন, তা এখন কি করবে কি? হ্যাঁ, বলি এর তো একটা বিহিত করতে হয় নাকি? গায়ের মধ্যে আমরা তো আর এমন হতে দিতে পারি নে। তা আমি বলি কি, একটা মিটিং ডাকো, বুঝলে? পরেশের বউ সম্বন্ধে এমন হয়ে উঠেছে যে আর কান পাতা যায় না। তার নরেশকে একখানা চিঠি লিখতে হয় তো তার চাকুরির স্থানে। আর ওই শান্তিরাম না কি যেন নাম ওর, তা বলি ওকেও তো একটু শাসন করে দিতে হয় নাকি? হ্যাঁ। কালিময় জ্যাঠা বলিলেন, আরে শাসন টাসন আর কি, ওকে গ্রাম থেকে চলে যেতে বলো, না হয় আচ্ছা করে উত্তম মধ্যম দাও। বলি নরেশ কি চাকরি ছেড়ে এখানে এসে কুটুম্ব শাসন করবে? হ্যাঁ, সেই যখন বাড়ি নেই তখন আমরাই তো অভিভাবক নাকি? সর্বচৌধুরী বলিলেন, ছুরিটাও নাকি বড্ড বাড়িয়েছে শুনতে পাই। কালিময় জ্যাঠা বলিলেন, তাই তো শুনছি, বলি বয়সটাও খারাপ কিনা, তাতে আবার স্বামী ওই রকম। কালিময় জ্যাঠা আমাকে যতই না বোকা ভাবুন, আমার কিন্তু বুঝিতে কিছুই বাকি রহিল না। খুড়িমার উপর সমস্ত অভিমান চলিয়া গেল। ভাবিলাম ইহারা হয়তো খুড়িমাকে কোনো একটা শক্ত কথা শুনাইবে কিংবা অপদস্থ করিবে। কথাটা খুড়িমাকে জানাইয়া সাবধান করিয়া দিলে হয়। কিন্তু সঙ্গে সঙ্গে ইহাও ভাবিয়া দেখিলাম যে খুড়িমাকে এ কথা আমি বলিতে পারিব না, কোনো মতেই নয়। শান্তিরামের উপর ভয়ানক রাগ হইল। তুমি কেন বাপু এখানে আসিয়াছ পরের সংসারের শান্তি নষ্ট করিতে? নিজের দেশে কেন চলিয়া যাও না তুমি? এতদিন কুটুম বাড়ি পড়িয়া থাকিতে লজ্জাও তো হওয়া উচিত ছিল। ইহার কিছুদিন পরে আমি কাকার বাসায় থাকিয়া লেখাপড়া করিব বলিয়া গ্রাম হইতে চলিয়া গেলাম। যাইবার আগে খুড়িমার সঙ্গে দেখা করিতে গেলাম। মাকে ছাড়িয়া যাইতে যত কষ্ট হইয়াছিল, খুড়িমাকে ছাড়িয়া যাইতেও ঠিক তেমনি। খুড়িমা আদর করিয়া বলিলেন, বাবু লেখাপড়া শিখে কত বিদ্বান হয়ে আসবে, কত বড় চাকরি করবে। তা বলি তখন মনে থাকবে তো খুড়িমার কথা? লাজুক মুখে বলিলাম, খুব মনে থাকবে, আমি আমি ভুলবো না খুড়িমা। খুড়িমা তাড়াতাড়ি কয়েক পা আগাইয়া আসিয়া বলিলেন, সত্যি বলছিস ভুলবি নে? কখনো ভুলবি নে বাবু? জোর গলায় বলিলাম, না, কখনো না। বলিয়াই তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম তিনি সজল চোখে কিন্তু হাসি মুখে আমার দিকে চাহিয়া আছেন। সত্যিই বলিতেছি, চলিয়া আসিয়াছিলাম নিতান্তই অনিচ্ছার সহিত। গ্রাম ছাড়িতে হইল বাবার কড়া হুকুমে। খুড়িমাকে কোন ভয়ানক বিপদের মুখে ফেলিয়া রাখিয়া চলিয়া যাইতেছি, আমার মন যেন ইহাই বলিতেছিল। অবশ্য থাকিলেই বা ছেলে মানুষ কি আর করিতে পারিতাম। মাস ৬-৭ পরে গরমের ছুটিতে বাড়ি আসিয়া শুনিলাম মাঘ মাসে শান্তিরাম খুড়িমাকে লইয়া কোথায় যেন চলিয়া গিয়াছে। কেহই তাহাদের কোনো সন্ধান করে নাই।
কোনো আবশ্যকও তাহারা বিবেচনা করে নাই। খুড়িমার ইতিহাসের এই শেষ। তারপর দুই একবার খুড়িমার সংবাদ যে নিতান্ত না পাইয়াছি এমন নয়। যেমন একবার যখন 3rd ক্লাসে পড়ি, তখন শুনিয়াছিলাম আমাদের গ্রামের কাহারা চাকদায় গঙ্গা স্নান করিতে গিয়া খুড়িমাকে দেখিয়াছে। ভালো জামা কাপড় পরনে, গায়ে এক গা গহনা ইত্যাদি। আরো একবার 1st ক্লাসে পড়িবার সময় গায়ে গুজব রটিয়াছিল যে কাছড়াপাড়ার বাজারে খুড়িমার সঙ্গে আমাদের অমূল্য জেলের মা না মাসিমা কাহার সঙ্গে দেখা হইয়াছিল। খুড়িমার নাকি সে চেহারা আর নাই, শান্তিরাম নাকি তাহাকে ফেলিয়া পালাইয়াছে, ইত্যাদি ইত্যাদি। খুড়িমার নিরুদ্দেশ হওয়ার 6-7 বছর পরের কথা এসব। কিন্তু এসব কথার কতদূর যে মূল্য আছে তাহা আমি জানি না। আমার তো মনে হয় না যে গা ছাড়িয়া যাওয়ার পর খুড়িমাকে কখনো কেহ কোথাও দেখিয়াছে। যাক, এ অতি সাধারণ কথা, সব জায়গায় সচরাচর ঘটিয়া আসিতেছে। ইহার মধ্যে নতুনত্ব কি আছে? তবে তা নয়, আমার মনের সঙ্গে খুড়িমার এই ইতিহাসের সম্বন্ধ কিন্তু খুব সাধারণ নয়। আসল কথাটা সেইখানেই। বড় তো হইলাম, কলেজে পড়িলাম, কলিকাতায় আসিলাম। বাল্যের কত বন্ধুত্ব, কত গলাগলি ভাব নতুন বন্ধু লাভের জোয়ারের মুখে কোথায় মিলাইয়া গেল। খুড়িমাকে কিন্তু আমি ভুলিলাম না। এই খবর কি কেউ জানে? কলেজের ছুটিতে দেশে ফিরিবার সময় নৈহাটি কি কাছড়াপাড়া স্টেশনে গাড়ি আসিলেই কতবার ভাবিয়াছি যে এই সব জায়গায় কোথাও হয়তো খুড়িমা আছেন। নামিয়া কখনো অনুসন্ধান করি নাই বটে, কিন্তু অত্যন্ত ব্যাকুল হইয়াই ভাবিয়াছি তাহার কথা। কলিকাতার কোনো কুপল্লীর সহিত তাহার কোনো যোগ আছে ইহা আমি মনেও স্থান দিতে পারি নাই কোনো দিন। কেন তাহা জানি না, বোধহয় পারলে কাছড়াপাড়া বা চাকদাহে তাহাকে দেখা গিয়াছে বলিয়া যে গুজব রটিয়াছিল, তাহা হইতেই ওই অঞ্চলের সহিত তাহার সম্পর্ক আমার মনে বদ্ধমূল হইয়া গিয়াছে। কিন্তু কেন নামিয়া কখনো তাহাকে খুঁজিয়া দেখি নাই, ইহারও কারণ আছে। আমার মনে এ কথা কে যেন বলিত যে খুড়িমা বাঁচিয়া নাই। যে ভুল তিনি না বুঝিয়া অল্প বয়সে করিয়া ফেলিয়াছিলেন, সে ভুলের বোঝা ভগবান তাহাকে চিরকাল বহিতে দিবেন না। সংসার জ্ঞানানো ভিক্ষা তরুণী খুড়িমার কাঁধ হইতে সেই বোঝা তিনি নামাইয়া লইয়াছেন। স্কুল কলেজের যুগও কাটিয়া গেল। বড় হইয়া সংসারী হইলাম। কত নূতন ভালোবাসা, নূতন মুখ, নূতন পরিচয়ের মধ্য দিয়া জীবন চলিল। কত পুরাতন দিনের অতি মধুর হাসি ক্ষীণ স্মৃতিতে পর্যবসিত হইল। কত নূতন মুখের নূতন হাসিতে দিন রাত্রি উজ্জ্বল হইয়া উঠিল। জীবনে এরকমই হয়। একদিন যাহাকে না দেখিলে বাঁচিব না মনে হইত, ধীরে ধীরে সে কোথায় তলাইয়া যায়। হঠাৎ একদিন দেখা হইয়া গেলে তাহার নামটাও হয়তো আর মনে নাই। মনের ইতিহাসের এই ওলট পালটের মধ্যে দিয়াও খুড়িমা কিন্তু টিকিয়া আছেন অনেক দিন। বাল্যে তাহার নিকট বিদায় লইবার সময় তাহাকে কখনো ভুলিব না বলিয়া যে আশ্বাস দিয়াছিলাম, বালক হৃদয়ের সেই সরল সত্য বাণীর মান ভগবানই বুঝি রাখিয়াছেন। কিসে জানিলাম তাহা বলি। আমাদের গ্রাম হইতে খুড়িমা কত কাল চলিয়া গিয়াছেন। পঙ্গপালও আর কখনো তারপরে আমাদের গ্রামে আসে নাই। কিন্তু রায়দের সেই নিম গাছটি এখনো আছে। বেশি দিনের কথা নয়, বোধহয় মাঘ মাসের কথা হইবে। রায়দের বাড়ি জমি জমা সম্পর্কে একটা কাজে গিয়া সতীনাথ রায়ের সঙ্গে একখানা দরকারি দলিলের আলোচনা করিতেছি। হঠাৎ নিম গাছটা নজরে পড়াতে কেমন যেন অন্যমনস্ক হইয়া গেলাম। বহু দিন এদিকে আসি নাই। বাল্যের সেই নিম গাছটা। পরক্ষণেই দুইটি অদ্ভুত ব্যাপার ঘটিল। 26 বৎসর পূর্বের এক হাস্যমুখী বালিকার কৌতুক ও আনন্দে উদ্ভাসিত মুখ মনে পড়িল এবং নিজের অলক্ষেতে মনটা
এমন একটা অব্যক্ত দুঃখে ও বিষাদে পূর্ণ হইয়া গেল যে দলিলের আলোচনায় আর কোনো উৎসাহই আমি খুঁজিয়া পাইলাম না। দেখিলাম খুড়িমাকে তো এখনো ভুলি নাই। বয়স হইয়াছে, মনে হইল মোটে 18-19 বছর বয়স ছিল খুড়িমার। কি ছেলে মানুষে ছিলেন! মানুষের মনে মানুষ এই রকমেই বাঁচিয়া থাকে। গত 26 বছরের বিধিপথ বাহিয়া কত নববধূ গ্রামে আসিয়াছেন, গিয়াছেন, কিন্তু দেখিলাম 26 বছর আগেকার আমাদের গ্রামের সেই বিস্তৃতা হতভাগিনী তরুণী বধূটি আজও এই গ্রামে বাঁচিয়া আছেন। শেষ হলো আজকের ছোট গল্প খুড়িমা। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না কিন্তু। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।